Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are learning English grammar, English spoken, English free handwriting by this great YouTube channel English Hospital 24. And I am always with you to help you to develop your spoken English, to develop your basic grammar, and also to develop your free handwriting so that you can be expert in English language as a whole. So today I am gonna teach you about right form of verb. This is day 2. I told you that I will teach you right form of verbs within 2 or 3 classes, and that will be 100% correct and 100% sure and 100% permanent in your memory. If you can take part in these 3 classes, you will never forget right form of verbs. Those who are very much afraid of this topic will be able to remove your fearness by these 3 classes. So this is our second class. So before going to start this class, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you don't miss any updated video lesson of this YouTube channel. So let's start our today's lesson. Here I have written 3 rules and I will show you the examples. First rule is modal auxiliary verb. How to use modal auxiliary verb in any sentence like active voice and passive voice. First, we know that after modal auxiliary verb we can use 2 forms of main verb. One is for active voice, another is for passive voice. So if I show you here, I have written the structure. In active voice the main verb will be base form, but in passive voice first we need to use be, then the third form of main verb. If I say in Bengali, যদি এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসবে, যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে বি বসিয়ে এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম বা প্যাসিভ ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখতে হবে। এখানে যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই যে দে কুড ফাইন্ড দ্য পেন ইজিলি, তারা সহজেই কলমটি খুঁজে পেয়েছিল বা খুঁজতে পেরেছিল, খুঁজে বের করতে পেরেছিল। আরেকটি হচ্ছে দ্য পুয়ার শুড হেল্প বাই দ্য রিচ। দ্য পুয়ার শুড হেল্প বাই দ্য রিচ। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে যে তারা কলমটি সহজে খুঁজে পেয়েছিল, তাহলে যারা খুঁজে পেয়েছিল তাদের নামটি এখানে প্রথমে রয়েছে এবং তাদেরকে অ্যাক্টিভ আকারে দেখানো হয়েছে। সো দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি হবে, এই মডাল অক্সিলারি পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটির একেবারে অরিজিনাল যে চেহারা, অরিজিনাল যে ফর্ম সেটি ব্যবহার করতে হবে। তাহলে এর অরিজিনাল ফর্মটি হচ্ছে ফাইন্ড। দ্যাট মিনস ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকে অথবা কোশ্চেনের গ্যাপ আকারে যদি থাকে সেখানে যে ফর্মটি দেওয়া থাকে সেটি একেবারে অরিজিনাল চেহারা, সেটি বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে দ্য পুয়ার শুড হেল্প বাই দ্য রিচ। গরিবদেরকে ধনীদের দ্বারা কি করতে হবে? হেল্প, সাহায্য করা উচিত। তার মানে হচ্ছে সাহায্য করবে ধনীরা আর সাহায্য করবে গরিবদেরকে। সো দিস ইজ প্যাসিভ ভয়েস, কারণ যে কাজ করবে তার নাম শেষে দেওয়া রয়েছে। অথবা যদি সাইলেন্ট থাকে সেক্ষেত্রেও প্যাসিভ ভয়েস হবে, কারণ হচ্ছে যাকে সাহায্য করবে সে শুরুতে রয়েছে। তাহলে আমরা জানি যে অবজেক্ট শুরুতে থাকলে সেই সেন্টেন্সটি প্যাসিভ আকারে থাকে। তো এখন যেহেতু এটি প্যাসিভ ভয়েস তাহলে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথমে বি, তারপর হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য পুয়ার শুড বি হেল্পড বাই দ্য রিচ। ধনীদের দ্বারা গরিবদেরকে সাহায্য করা উচিত, বা এক কথায় হচ্ছে গরিবদেরকে সাহায্য করা উচিত ধনীদের মাধ্যমে। সো এই যে বিষয়টি, এটি অনেক বিভিন্ন সময়ে এটির একটি ব্যবহার যে কোনো কোশ্চেনে থাকবে, মডাল অক্সিলারি দিয়ে ব্যবহার। তাহলে মডাল অক্সিলারি যতগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাহলে মডাল অক্সিলারিগুলো কী কী? মডাল অক্সিলারিগুলোর মধ্যে
আর কিছু রয়েছে সেমি মডাল অক্সিলারি, আর কিছু হচ্ছে প্রাইমারি মডাল অক্সিলারি, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডিয়ার, এগুলো হচ্ছে প্রাইমারি মডাল অক্সিলারি। আর কিছু রয়েছে সেমি মডাল, যেমন এম টু, ইজ টু, আর টু, তারপর ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই যে টু বসিয়ে যেগুলো করা হয়, গোয়িং টু, সেগুলোকে বলা হয় আমরা বলে থাকি সেমি মডাল, বা যে সেই মডালগুলোর ক্ষেত্রেও এই একই স্ট্রাকচারই হবে। যত মডাল থাকুক সবগুলোর ক্ষেত্রে এই স্ট্রাকচার ফলো করে ইউ ক্যান কারেক্ট এনি টাইপ অফ ভার্ব কারেকশন আর সেন্টেন্স কারেকশন। দেন নাম্বার 2 হচ্ছে পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্ব কি সেই বিষয়ে এই চ্যানেলে আমার আলোচনা রয়েছে, বেসিক গ্রামার নামে যে প্লে লিস্ট রয়েছে সেখানে ইউ উইল ফাইন্ড দেয়ার। তো এই পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কাজ করে অন্য কেউ, রেজাল্ট ভোগ করে আবার আরেকজনে। সো এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। তো এই পজিটিভ ভার্বগুলোর মধ্যে অনেক ধরনের এরকম ভার্বই রয়েছে, যেমন ফিড অর্থ খাওয়ানো, তার মানে হচ্ছে একজন খাইয়ে দেবে, কিন্তু খাওয়াটা যাকে খাওয়ানো হচ্ছে সে সুবিধা ভোগ করছে, সে খাচ্ছে। সো কিন্তু বাংলা ব্যাকরণে এরকম রয়েছে প্রযোজকর্তা বা প্রযোজ্যকর্তা, প্রযোজক এবং প্রযোজ্য, ঠিক সেই রকম এই পজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে একই রকম কাজ করে একজনে, সুবিধা ভোগ করে আরেকজনে। তো এখানে এই যে কথাগুলো আমি লিখেছি, হেল্প, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এগুলো পজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়, অন্যান্য যে পজিটিভ ভার্বগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু এই কয়টি যখন ব্যবহৃত হয় সেক্ষেত্রে এর ভার্ব সাধারণত অবজেক্ট যদি বস্তু থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে, আর যদি এখানে অবজেক্ট থাকে ব্যক্তি তাহলে ভার্বটি বসবে ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ব্যক্তি ব্যবহৃত হয় হেল্পের ক্ষেত্রেই বেশি, বাকিগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বস্তু ব্যবহৃত হয়। এই জন্য এক কথায় বিভিন্ন জায়গায় বলা থাকে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এই পজিটিভ ভার্বগুলোর পরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, কিন্তু এই হেল্প যখন থাকে তখন এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমি যদি এরকম বলি যে আই হেল্প দ্য ওল্ড ম্যান, তারপরে ক্রস দ্য রোড, আই হেল্পড দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড। আরেকটি হচ্ছে যে আই হ্যাড মাই ব্রেকফাস্ট কুক। যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমি বৃদ্ধ লোকটিকে রাস্তা পারাপারে সাহায্য করেছিলাম। সো এখানে সাহায্য করেছি আমি, কিন্তু রোড পার হয়েছে সেই লোকটি। সো হিয়ার হেল্প ইজ পজিটিভ ভার্ব। তো এখন এই ক্ষেত্রে এখানে ভার্বের কি ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে না প্রেজেন্ট ফর্ম বসবে? এই যে অবজেক্ট যেটি রয়েছে সেটি হচ্ছে পার্সন। সো ইন পজিটিভ ভার্ব দ্য হেল্প, ইফ হেল্প ইজ ইউজড এজ পজিটিভ ভার্ব, then we need to find out or we need to see the object. If the object is person, then the second verb will be base form. তা এখানে দেখা যাচ্ছে যে এই অবজেক্টটি হচ্ছে ব্যক্তি, সেক্ষেত্রে এই যে ভার্বটি বসবে সেকেন্ড সেটি বেস ফর্ম বসবে, একেবারে প্রেজেন্ট ফর্ম যেটি সেটি বসবে। তারপরে অন্য যে পজিটিভ ভার্বগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এখানে অবজেক্টিভ বস্তু থাকে। তো বস্তু যদি থাকে উভয় ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই পরে যে সেকেন্ড যে ভার্বটি বসবে সেটি হবে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইন পজিটিভ ভার্ব ইফ দ্য অবজেক্ট ইজ ম্যাটেরিয়াল নাউন or impersonal noun, inanimate noun, then we will have to use the third form of main verbs. তো এখানে যদি অবজেক্টটি বস্তু থাকে, অপ্রাণীবাচক, অব্যক্তিবাচক কোনো কিছু থাকে, সেক্ষেত্রে সেকেন্ড ভার্বটি থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি রুলস। তারপরে নাম্বার 3, অ্যাজ ইফ অ্যাজ দো কনজাংশনের পরে, এই অ্যাজ ইফ অ্যাজ দো যদি কনজাংশন হিসেবে থাকে তখন এর পরের অংশে যদি টু বি ভার্ব ব্যবহার করা হয়, দ্যাট মিনস যদি বি ভার্ব ব্যবহার করা হয়, শূন্যস্থানে যদি বলা হয় এখানে বি ভার্ব বসবে, অথবা যদি আমরা বুঝতে পারি যে এখানে বি ভার্ব বসবে, তাহলে সেখানে সর্বদাই আমাদের ওয়ার ব্যবহার করতে হবে, এটি একটি রুলস। তারপরে যদি সেখানে আমরা বি ভার্ব না বসে অন্য কোনো মূল ভার্ব লিখি, সেক্ষেত্রে নিচের গঠন লিখেছি, নিচের গঠন অনুসারে ভার্ব বসে। যেমন সেক্ষেত্রে দেখতে হবে এই আগে একটি অংশ থাকবে, সেই অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন সেকেন্ড অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি আগের অংশটি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো
আমাদের বিষয়টি বুঝতে হবে যে সেকেন্ড অংশে আমি যদি বি ভার্ব শুধু বসাই তখনই শুধু ওয়ার বসবে, কিন্তু যদি দেখা যায় যে বি ভার্ব বসিয়ে হচ্ছে না অথবা বি ভার্বের ব্যবহার নেই, সেখানে যদি ব্যবহার করতে হয় মেইন ভার্ব, তখন অবশ্যই এই আগে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির ফর্ম দেখতে হবে, সেই ভার্বটির টেন্স বুঝতে হবে। যদি আগের ভার্বটির টেন্স প্রেজেন্ট থাকে তাহলে পরের পাস্ট হবে, আগে যদি থাকে পাস্ট তাহলে পরেরটি পাস্ট পারফেক্ট হবে। অনেকেই এখানে ভুল করে থাকে যে এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে ওখানে পাস্ট, তাহলে এখানে পাস্ট হলে পরে আবার প্রেজেন্ট হতে পারে, এই বিষয়টি বুঝে থাকে। নো, সেটি বিষয় এখানে খেয়াল করতে হবে। সেকেন্ড অংশ শুধু পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট হতে পারবে যদি প্রথম অংশে এই দুটো টেন্স থাকে, তাহলে এটি উল্টাতে পারবে না, যে জায়গায় যে রয়েছে সেখানেই থাকবে। শুধু যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের টেন্স বুঝে অন্য ভার্বটি ব্যবহার করতে হবে। সো ইফ in any sentence or in any complex sentence as if or as though is conjunction, we should think or we should find out the tense of first clause or first verb. If there is present indefinite tense, another verb will be past indefinite tense. If there is or first clause is past indefinite tense, second clause will be past perfect tense. So this is should be kept in mind. So if I here write two example, এখানে আমার তিনটি এক্সাম্পল লিখতে হবে, যেহেতু বি ভার্বের একটি লিখতে হবে, যে হি talked to me as if he a teacher. এখানে যে কোনো কিছু থাকতে পারে, যেহেতু আমাদের ভার্ব কারেকশন করার বিষয়, সেক্ষেত্রে আমরা ভার্বই দেখব, পরে কি রয়েছে সেটা আমাদের দেখার তত বেশি ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ ইফ রয়েছে। সো অ্যাজ ইফ যখন রয়েছেই, তাহলে এখানে আমার যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেখানে আমরা একদম সরাসরি ওয়ার লিখে দিব। সেক্ষেত্রে অন্য যে অংশটি রয়েছে সেটির কোনো টেন্স দেখার প্রয়োজন হবে না। যখন আমি বি ভার্ব বসাবো, মেইন ভার্ব বসাই তখন দেখতে হবে। যেমন আমি যদি এখন এরকম লিখি যে she runs or she teaches us as though, যে কোনোটি এখানে থাকতে পারে, as if হতে পারে বা as though হতে পারে। he teaches us as though she এখানে সাপোজ দেওয়া রয়েছে লার্ন এ লট, যে সে এমনভাবে শিখায় যেন সে অনেক কিছু জানে। তাহলে এখন এখানে লার্ন ইটস নট বি ভার্ব, ইটস মেইন ভার্ব। তো মেইন ভার্ব যেহেতু রয়েছে তাহলে এখানে আমাদের আগের ভার্বটি দেখতে হবে। আগের ভার্বটি কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটি রয়েছে প্রেজেন্ট ফর্ম বা এস বাই এর যুক্ত ফর্মটিকেও বলা হয় প্রেজেন্ট ফর্ম। তাহলে যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন থাকবে তখন এখানে মেইন ভার্বটি পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ দো শি লার্নড এ লট, সে এমনভাবে আমাদের শিখায় যেন সে অনেক কিছু জানে। তারপরে যদি এটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বা ওই সেকেন্ড স্ট্রাকচারে যদি নিতে চাই বা সেকেন্ড স্ট্রাকচার যদি প্রয়োগ করার প্রয়োজন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কীভাবে করতে হবে, যে এভাবে যদি আমরা লিখি দে played in such a way as if they forget everything, যে তারা এমনভাবে খেলেছিল যেন তারা সব কিছু ভুলে গিয়েছে। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে অ্যাজ ইফ রয়েছে এবং ফার্স্ট অংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো ফার্স্ট ইনডিফিনিট যখন রয়েছে সেকেন্ড ক্লোজ উইল বি পাস্ট পারফেক্ট। তাহলে সেকেন্ড ক্লোজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেখানে আমরা কি স্ট্রাকচার প্রয়োগ করব, হ্যাড দেন ভার্বের থার্ড ফর্ম। তো ফরগেট ফরগট ফরগটেন অর ফরগট অথবা ফরগটেন। তাহলে দে হ্যাড ফরগট or they had forgotten everything। তাহলে মনে রাখতে হবে
এই যে অ্যাজ ইফ অ্যাজ ডু দেখে চিনতে হবে, চেনার পাশাপাশি আগে যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি কোন টেন্সে রয়েছে সেগুলো দেখতে হবে। এখন যদি কোনো বোর্ড এক্সামে এইগুলো দিয়ে কোশ্চেন হয়, সেখানে আমরা দেখতে পাই যে হয়তো প্যাসেজ আকারে থাকে, প্যাসেজ আকারের মধ্যেও এই ধরনের সেন্টেন্স থাকে, সেন্টেন্স দিয়েই তো প্যাসেজ হয়। তো সেখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে যখনই শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এগুলো মার্ক করতে হবে। এগুলো হচ্ছে মার্কিং ওয়ার্ড ওর মার্কিং পয়েন্ট, যে অ্যাজ ইফ অ্যাজ দো রয়েছে কিনা, তারপরে এই যে পজিটিভ ভার্ব রয়েছে কিনা, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলোর মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে যে আমরা কী বসাবো। যেমন আমরা অনেক সময় গাড়ি চালানোর সময় লেখা থাকে এই বাম দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে, এখানে স্লো করতে হবে, এখানে টার্নিং পয়েন্ট রয়েছে। তো ঠিক সেরকম এখানে এই কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেটি মনে রাখার এরকম কিছু ইন্ডিকেটর ইউজ করতে হবে, যে ইন্ডিকেটরগুলো তোমাকে শিওর করে দেবে আর অ্যাসিওর করবে যে তুমি এই দিকে যাও বা এই শব্দটি এখানে ব্যবহার করো, এই টেন্স এখানে প্রয়োগ করো। তারপরে এটি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়মটি গেল। এরপরে আরেকটি যে নিয়ম রয়েছে সেই নিয়মটি যদি আমরা দেখি, নাম্বার 4, সেটি হচ্ছে যদি কোনো জায়গায় সিন্স যদি কনজাংশন হিসেবে থাকে, সিন্স যদি কনজাংশন হয়, সেখানে কীরকম হবে প্রেজেন্ট, তখন দেখতে হবে উভয় পাশে দুটো ক্লোজ থাকবে, আগে পরে দুটো ক্লোজ থাকবে। সেই ক্ষেত্রে কি ক্লোজ দেখতে হবে, কোনটি কোন ক্লোজ রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে তখন এখানে হবে পাস্ট ইনডেফিনিট। আবার যদি প্রথমে থাকে পাস্ট ইনডেফিনিট, পাস্ট, এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, সেটিও ক্লিয়ার হয়ে যেতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। আবার সেকেন্ড যদি পাস্ট ইনডেফিনিট থাকে, মাঝখানে কনজাংশন যদি হয় সিন্স, তখন পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি যে many years have passed since we visit Canada. Many years passed since we visit Canada. আরেকটি হচ্ছে যে it was long ago since we meet together. In first sentence here, since is conjunction and there are two clauses. First one is many years have passed and second clause is we visit Canada. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন সিন্স এর আগের অংশটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমরা ফার্স্ট যে স্ট্রাকচারটি রয়েছে সেটি প্রয়োগ করব। তাহলে পরেরটি হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় সেখানে আমরা লিখব হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সেকেন্ড ফর্মটি হচ্ছে ভিজিটেড, উই ভিজিটেড কানাডা। তারপরে যদি সিন্স যখন থাকবে সেক্ষেত্রে যদি প্রথমে থাকে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা সেকেন্ড অংশে লিখব পাস্ট পারফেক্ট। তাহলে উই হ্যাড মিটেড, থার্ড ফর্মটি হচ্ছে মেট, উই হ্যাড মেট টুগেদার। তাহলে ইট ওয়াজ লং এগো সিন্স উই হ্যাড মেট টুগেদার, অনেক আগে আমরা একত্রিত হয়েছিলাম বা একসাথে আমাদের দেখা হয়েছিল। সো এই সিন্স দিয়েও অনেক সময় পরীক্ষাতে আসে, অনেক সময় পরীক্ষাতে এসেই থাকে বা আসাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এটিও একটি কমন একটি রুলস। এরপরে যে নিয়মটা দিয়ে পরীক্ষাতে আসে সেখানে ভুল হয়, এই জন্য আমি এটি পাশাপাশি দেখিয়ে দিই। যেমন নাম্বার 5 যদি এভাবে থাকে যে সিন্স অর
for plus time of action অর্থাৎ কাজ শুরু হওয়ার সময়। যদি সিন্স এবং ফর এর পরে টাইম অফ অ্যাকশন থাকে বা কাজ শুরু হওয়ার সময় উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে সময় যদি থাকে, সময় থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখলাম কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা আমরা কি দেখে বুঝবো? এখানে সেন্স দিয়ে কিন্তু এই যে কনজাংশন যখন হিসেবে থাকছে তখন এই নিয়মটি প্রয়োগ হবে, কিন্তু যদি সেন্স এবারে কোনো কাজ শুরু হওয়ার সময় থাকে সেক্ষেত্রে এই নিয়মটি প্রয়োগ করতে হবে। তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একটি উদাহরণ যদি আমরা এরকম দেখি যে দে প্লে ফুটবল ফর 2 hours। আরেকটি হচ্ছে দ্য ম্যান ওয়ার্ক ইন দ্য field since morning. Suppose this is a sentence. এখন এখানে বলা হয়েছে ফর এর পরে 2 hours রয়েছে, আবার এখানে রয়েছে সিন্স মর্নিং, তাহলে 2 ঘন্টা ধরে তারা খেলছে, দ্যাট মিনস তাদের কাজটি শুরু হয়েছে 2 ঘন্টা পূর্বে। এবং আর এটাও বলা হয়েছে যে তারা 2 ঘন্টা ধরে এখন খেলছে। এই ধরে বা যাবত বললে শেষ হয়েছে সেটি বোঝানো হয় না, শুরু হয়েছিল এখনও চলছে। তাহলে যদি এরকম বোঝানো হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা এই জিনিসটি দিয়ে বুঝতে পারবো, এই ফর এবং সিন্স দিয়ে, এবং তারপরে এই যে টাইম অফ অ্যাকশন দেওয়া রয়েছে কিনা সেটি দিয়ে বুঝতে হবে। তো এখন আমরা সেই বিষয়টি এখানে বুঝেছি যে এরপরে টাইম অফ অ্যাকশনই রয়েছে, তাহলে আমাদের এখন এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার উই উইল ইউজ হ্যাজ বিন। হিয়ার সাবজেক্ট ইজ প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সো উই উইল ইউজ হ্যাভ বিন। Then ing with main verb. They have been playing football for 2 hours. The men work in the field since morning. সকাল থেকে লোকটি মাঠে কাজ করছে। Man here is third person singular. We must use has been working. The man has been working in the field since morning. লোকটি সকাল থেকে মাঠে কাজ করছে। এভাবে করে পরীক্ষাতে আসে। তারপরে আরেকটি রুলস আমি এখানে দেখাই, যদি এরকম থাকে কোনো স্ট্রাকচারে উড দ্যাট, তাহলে সেকেন্ড অংশে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে কুড, এরপরে বি ভার্বের মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এক্সাম্পল যদি এরকম হয় would that যদি would that যদি I win a student visa or lottery বলি, a lottery, আমি যদি একটা লটারি জিতি, তাহলে এখানে জিতি হবে না, জিততে পারতাম, এখানে সেই আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। তাহলে উড দ্যাট যখন থাকবে তখন সেকেন্ড অংশে সাবজেক্টের পরে কী ব্যবহার করতে হবে? কুড ব্যবহার করতে হবে এবং মেইন ভার্বের যে বেস ফর্ম সেটি ব্যবহার করতে হবে। তো ইফ এনি সেন্টেন্স স্টার্স উইথ উড দ্যাট, আফটার দ্যাট অর ইন সেকেন্ড ক্লোজ উই মাস্ট ইউজ কুড আফটার সাবজেক্ট and then main verb will be base form or present form. So
these are the rules for you students. Then number 8 এরকম একটি রুলস সাধারণত থাকে যে ফার্স্ট ক্লোজ বলতে আমরা বুঝি পার্ট অফ এ সেন্টেন্স। ক্লোজ মিন্স পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যাংশ। ফার্স্ট ক্লোজ যদি থাকে, তারপরে যদি এরকম মাঝখানে লেস্ট থাকায়, তো লেস্ট থাকার পরে সেকেন্ড যে অংশটি আসবে সেখানে প্রথমে বলবে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, যে কোনো একটি ব্যবহৃত হবে। শুড অথবা মাইট, দেন বেস ফর্ম অফ মেইন ভার্ব। শুড অথবা মাইট, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। তো এই লেস্ট শব্দের অর্থ হলো যাতে না, দ্যাট মিন্স এই লেস্টের মধ্যে সর্বদাই না শব্দটি লুকায়িত থাকে। সেজন্য সেকেন্ড অংশে এখানে নাবোধক কথা আসে, কিন্তু না, নো বা নট শব্দটি ব্যবহার করা যায় না। সেই নাবোধক কথাটিকে হাবোধক আকারে লিখতে হয়, কারণ আগেই সেখানে না এর উল্লেখ থাকে। একই সেন্টেন্সের মধ্যে একাধিকবার না হলে, যদি একাধিকবার আমরা না ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্লাজে মাইনাজে প্লাজ হয়ে যায়। দুইবার না বললে সেটি হা হয়ে যায়। সেজন্য এই লেস্ট এর পরবর্তী অংশে অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করা যাবে না, বাট নেগেটিভ ওয়ার্ডকে অ্যাফার্মেটিভ করে লিখতে হবে। যদি আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখাই যে উই ran কুইকলি, এখানে যে টেন্সই থাকুক এই পরের স্ট্রাকচারটি ওই ঠিকই থাকবে। এটি তোমার আরেকটি জানার বিষয়। উই ran কুইকলি লেস্ট উই। এখন এখানে পরবর্তীতে হয়তো এখানে আমরা গ্যাপ দিয়ে দিলাম, এই জায়গাতে মিস দ্য বাস অর ক্লাস, মিস দ্য ক্লাস অর এক্সাম, যে আমরা খুব দ্রুত দৌড়েছিলাম, যাতে না কি হয়, তাহলে দ্রুত না দৌড়ালে কি হবে, সেই কথাটি ওখানে আমরা নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ, নট শব্দটি ব্যবহৃত হবে না। নটের পরিবর্তে ওই নেগেটিভ ওয়ার্ডটাকে অ্যাফার্মেটিভ করে ব্যবহার করতে হবে। তাহলে উই র্যান কুইকলি লেস্ট উই, তাহলে আমরা শুড অথবা মাইট যে কোনো একটি ব্যবহার করব। লেস্ট উই শুড, তারপর হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম, উই শুড মিস দ্য বাস। এখন যদি আমরা এখানে বলি উই শুড নট ক্যাচ দ্য বাস, সেটি হবে না, সেটি হবে ভুল। কারণ হচ্ছে নাবোধক কথা পরবর্তীতে ইউজ করা যাবে না, এর মধ্যে না রয়েছে। তাহলে এই লেস্ট দিয়ে অনেক সময় পরীক্ষাতে আসে, সেজন্য এই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে এটি গেল আমাদের 8 নাম্বার। দেন 9, এখন আরেকটি হচ্ছে কন্ডিশনালস। এই কন্ডিশনালস দিয়ে পরীক্ষাতে কোশ্চেন থাকবেই, মাস্ট। কন্ডিশনাল ইজ মাস্ট। তাহলে এই কন্ডিশনালের মধ্যে রয়েছে, আমরা জানি 4টি কন্ডিশনাল সাধারণত ব্যবহৃত হয়। একটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো ফার্স্ট যে কন্ডিশন সেটির নাম হচ্ছে, একটি কন্ডিশন হচ্ছে জিরো কন্ডিশন। তারপরেরগুলোর নাম আমরা বলে থাকি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো জিরো কন্ডিশনটা হচ্ছে যেটি নীতিকথামূলক কাজ, যার পরে কোনো সেক্ষেত্রে কোনো ওটাকে বলা হয় ওইরকম কোনো শর্ত দেওয়া হয় না, কিন্তু এগুলো হচ্ছে সাজেশনমূলক কাজ। যেমন ইফ ইউ লাভ গড, এখানে আমি স্ট্রাকচার আকারে দেখাই তাহলে আরো সুবিধা হবে। যে ফার্স্ট যে এটা হচ্ছে জিরো কন্ডিশন। এই জিরো কন্ডিশনের ক্ষেত্রে ইফ দিয়ে থাকলো, তখন এখানে প্রেজেন্ট, আবার পরবর্তীতেও প্রেজেন্ট। তো এখানে এক্সাম্পল হলো এরকম, এটা দিয়ে পরীক্ষাতে খুব বেশি একটা আসে না। ইফ ইউ ওয়ান্ট টু রিকভার সুন, যদি তুমি দ্রুত সুস্থ হতে চাও, তাহলে এখানে আমি সাজেশন করব, তাকে উপদেশ দিব, টেক মেডিসিন রেগুলারলি অর কন্টিনিউয়াসলি। তাহলে যদি তুমি দ্রুত সুস্থ হতে চাও
টেক মেডিসিন, তুমি ঔষধ বা পথ্য গ্রহণ করো। তারপর হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে এরকম, ইফ, এখানে হচ্ছে ইফের সাথে যে অংশটি থাকবে, এখন এটি এবার অন্য জায়গায় যাবে না, এটি ইফের সাথেই থাকবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট সংক্ষেপে লিখলাম, দেন অন্য অংশটি হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে এক্সাম্পল যদি এরকম দেই, ইফ ইউ লাভ গড, হি উইল লাভ ইউ। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ইফের পরের অংশটি রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ড ক্লোজ উইল বি ফিউচার ইনডেফিনিট। এখন যদি এরকম থাকে যে ইউ ক্যান পাস দ্য এক্সাম, ইফ যদি এই অংশে থাকে তখন ইফের সাথেই এটা ধরে মনে রাখতে হবে যে ইফ যেখানে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট তার সাথেই যাবে। তাহলে ইফ ইউ স্টাডি, তুমি পাস তখনই করবে যখন তুমি পড়াশোনা করবে রেগুলারলি, সেটাই বলতে পারো বা থাকতে পারে। তারপর হচ্ছে নাম্বার 2 নম্বরটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 যে সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে এরকম হয় যে ইফ অথবা সেকেন্ড কন্ডিশন হ্যাড দিয়েও শুরু হতে পারে। তাহলে কীরকম সেটি আমরা এক্সাম্পলে দেখব। এরপর এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, দেন হচ্ছে পাস্ট কন্ডিশনাল, এটাকে বলা হয় পাস্ট কন্ডিশন। এখন পাস্ট কন্ডিশন মানে হচ্ছে আবার এখানে আমরা দেখলাম যে ফিউচার ইনডেফিনিট, তাহলে এখানে হবে ফিউচার পাস্ট, সেটি নয়, এটিকে কিছুটা ফিউচার পাস্টও বলা যায়, কারণ হচ্ছে আমরা এগুলো সাধারণত এরকম বলে থাকি যে ক্যান উইল, এর পাস্ট ফর্মটি হচ্ছে কুড, তাহলে এটা ফিউচার পাস্ট। তবে মনে রাখতে হবে এইভাবে যে এটির নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এরকম, সাবজেক্ট দেন কুড অর উড অথবা থাকতে পারে সেখানে মাইট, then base form of main verb, then extension. So this is the structure of second condition or past condition, তাহলে এটা যদি আমি এক্সাম্পল দিয়ে এরকম দেখাই যে if he had much money, he helped me, তারপর হচ্ছে had I the wings of a bird, had I the wings of a bird, পাখির মতো যদি আবার পাখা থাকতো তাহলে I fly in the sky, আমার যদি পাখির মতো পাখা থাকতো তাহলে আমি আকাশে উঠতাম। আবার এরকম যদি থাকে if I were rich, I buy a car. Here I have written 3 examples. First, if he had much money, যদি তার অনেক টাকা থাকতো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু হ্যাড রয়েছে। অনেকে এখানে হ্যাড দেখে মনে করবে এটি মনে হয় পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড তো থাকে পাস্ট পারফেক্ট টেন্সে। নো, কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হলো হ্যাডের পর মানে একটি ভাবের পাস্ট ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তো পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, কিন্তু এখানে শুধু হ্যাড রয়েছে। শুধু হ্যাড যখন থাকবে সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আবার যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, শুধু ওয়াজ থাকলে
আবার শুধু ওয়ার যদি থাকে, সেটি শুধু যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হতে পারে। আবার শুধু এমিজের থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। শুধু এমিজের বা ওয়াজার রয়েছে তার মানে কন্টিনিউয়াস টেন্স সেটি নয়, পরিপূর্ণ গঠনটি থাকতে হবে। তো এখানে যেমন হ্যাড রয়েছে, শুধু হ্যাড, তার মানে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটি হবে পাস্ট কন্ডিশন। তার পাস্ট কন্ডিশন হলে কী হবে, সাবজেক্টের পরে আমরা উড, কুড বা মাইট যে কোনো একটি ব্যবহার করলে এখানে হবে। সেক্ষেত্রে যদি পারা বোঝায় তাহলে আমরা কুড লিখতে পারি। তারপরে অন্য কোনো কিছু এখানে ব্যবহৃত হবে না। উড, কুড ব্যবহার করার পরে মেইন ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। এখন এখানে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো তাহলে আমি কি করতাম, আমি আকাশে উঠতাম। তাহলে এখানে উড়ার কথাই রয়েছে, তাহলে এখন আমরা উড বা মাইট যে কোনো একটি এখানে ব্যবহার করলাম। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। তারপর হচ্ছে ইফ আই ওয়ার রিচ, তাহলে এখানে যেমন বি ভার্ব দেওয়া রয়েছে, তো এগুলোকে বলা হয় আনরিয়েল পাস্ট। এই আনরিয়েল পাস্ট যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এটিকে পাস্ট টেন্স ধরে, শর্তমূলক সেন্টেন্স ধরে যদি আমরা এটাকে যখন করব তখন সেক্ষেত্রে ওই পাস্ট সেকেন্ড কন্ডিশনে চলে যাবে এটি। তাহলে ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম আমি একটি গাড়ি কিনতে পারতাম। তাহলে আই, এখানে আমরা মাইট ব্যবহার করলাম, এখানে আমি কুড ব্যবহার করলে হবে আই মাইট বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। এরপরে যদি আমরা দেখি যে থার্ড কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো রয়েছে, থার্ড কন্ডিশনের কীরকম কোশ্চেন হয় বা কীভাবে পরীক্ষাতে আসে, এর গঠনটাই বা কী সেটি যদি আমরা দেখি, তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইজি বিষয়। একবার যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইউ উইল বি সাকসেসফুল ইন অল ওভার অর ইন ইয়োর হোল লাইফ। তো এরপরে আমরা যদি দেখি যে থার্ড কন্ডিশনালিটি, থার্ড কন্ডিশন, তাহলে থার্ড কন্ডিশনের ক্ষেত্রে এখানে প্রথমে ইফ অথবা হ্যাড, এই থার্ড কন্ডিশনটি হেড দিয়ে হতে পারে, সেকেন্ড কন্ডিশন দিয়ে হেড হতে পারে। তাহলে পার্থক্যগুলো কোথায়, ওখানে শুধু হেড থাকবে আর এখানে হচ্ছে হেডের পরে আবার একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, কারণ হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, পাস্ট পারফেক্ট, দেন হচ্ছে পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনটি হবে এরকম, সাবজেক্টের পরে উড, কুড, এরপরে মাইট, তারপর হচ্ছে হ্যাভ, এরপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে বাকি অংশ। তাহলে এই যে স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারটি সম্পূর্ণভাবে মনে রাখতে হবে এবং চোখের সামনে ভাসাইয়ে রাখতে হবে, যাতে কোশ্চেনের সেন্টেন্স দেখলে সরাসরি তোমার নজরে পড়ে যায়। তাহলে এখন এক্সাম্পল যদি দেই যে ইফ দে হ্যাড ইনভাইটেড আস উই গো দেয়ার। তারপর হচ্ছে হ্যাড আই গট ইয়োর ফোন নাম্বার, হ্যাড আই গট ইয়োর ফোন নাম্বার, আই ফোন ইউ আর্লিয়ার, যে আমি যদি আগে তোমার ফোন নাম্বারটি পেতাম তাহলে তোমাকে আগে আমি ফোন দিতে পারতাম। তাহলে নাম্বার এখানে যে প্রথম যে এক্সাম্পলটি রয়েছে ইফ দে হ্যাড ইনভাইটেড আস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু হ্যাড নেই, এরপরে মেইন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটি থার্ড কন্ডিশন হবে। আর শুধু হ্যাড থাকলে তখন সেটি সেকেন্ড কন্ডিশন হয়ে যেত। তাহলে এখন আমাদের এখানে কি লিখতে হবে, এই উড কুডের যে কোনো একটি, তারপর হচ্ছে হ্যাড। তাহলে আমি উড লিখলাম, উই উড হ্যাভ, উই উড হ্যাভ, তারপরে হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম গো ওয়েন্ট গান, উই উড হ্যাভ গান দেয়ার, আমরা সেখানে যেতে পারতাম, যদি তারা আমাদেরকে দাওয়াত দিত আমরা সেখানে যেতে পারতাম। তারপর হচ্ছে নাম্বার সেকেন্ড যে এক্সাম্পলটি, হ্যাড আই গট ইউর ফোন নাম্বার, যদি আমি তোমার ফোন নাম্বারটি পেতাম, আই ফোন ইউ আর্লিয়ার, আমি তোমাকে আগে আগেই ফোন দিতে পারতাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
শুধু হ্যাড নয়, এরপরে আরেকটি ভার্বের থার্ড ফর্ম রয়েছে, কিন্তু এখানে যে আগে যেটি ছিল সেখানে শুধু হ্যাড ছিল, এর পরবর্তীতে কোনো ভার্বের থার্ড ফর্ম বা কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল না। সো যখন শুধু হ্যাড থাকবে তখন হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যখন হ্যাডের পরে আরও একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তখন সেটি হচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে এখানে এই জায়গাতে আমাদের থার্ড কন্ডিশনে যে স্ট্রাকচার সেটি ফলো করতে হবে। তাহলে আই মাইট, এরপর আমি হ্যাভ ব্যবহার করব, এখানে মাইট কুডও ব্যবহার করতে পারতাম, আই মাইট হ্যাভ, তারপর এটি হচ্ছে এখানে মেইন ভার্ব। ফোন মানে এখানে হচ্ছে কল করা বা ফোন করা, আই মাইট হ্যাভ ফোন, এর থার্ড ফর্ম হচ্ছে ফোনড, আই মাইট হ্যাভ ফোনড ইউ আর্লিয়ার, আমি তোমাকে আগেই ফোন করতে পারতাম। এই হচ্ছে তোমার কন্ডিশনাল সম্পর্কিত যাবতীয় তথ্য, বা একেবারে আদ্যপান্ত বলা হয় ইনস অ্যান্ড আউটস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যত কথাবার্তা রয়েছে, এর বাইরে আরও যদি কিছু থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আরও কী কী তথ্য রয়েছে, বা যেগুলো আমি স্কিপ করে গিয়েছি অথবা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সেরকম কিছু যদি থাকে। তো এটি ছিল আমাদের নাম্বার 9 রুলস। এরপরে আমরা 10 যদি দেখি, 10 নম্বর রুলসটি হচ্ছে এরকম যে দেয়ারের পরে এখানে যে ভার্ব বসবে, সেই ভার্ব এখানে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটি অনুসারে এখানে ভার্বটি বসে, ভার্ব এইটি অনুসারে বসে। তাহলে এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হচ্ছে দুটি, এইট এবং দেয়ার। যদি আমার প্রয়োজন হয় তখন ব্যবহার করি, প্রয়োজন না হলে আবার বাদ দিয়ে দেই। তো এই দেয়ার দিয়ে অবস্থান বোঝানো হয়। সেক্ষেত্রে যদি এরকম বলা হয় দেয়ার, এটি দিয়ে পরীক্ষাতে অনেক সময় আসে, দেয়ার ড্যাশ এ বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারপরে দেয়ার মেনি পিপল হেয়ার yesterday. দ্য ফার্স্ট সেন্টেন্স হচ্ছে যে সেখানে মাঠে একটি ছেলে খেলছে। তাহলে সেখানে মাঠে একটি ছেলে খেলারত অবস্থায় আছে, তাহলে এখানে অবস্থান বুঝিয়েছে। পরে যে নাউনটি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটি হবে সিঙ্গুলার ইজ, যেহেতু এখানে কোনো সময়ের উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ধরে নেব। পরের সেন্টেন্সে এখানে টাইম উল্লেখ রয়েছে, ইয়েস্টারডে, সো ইয়েস্টারডে ইজ পাস্ট টেন্স। এখন এখানে আমি যে পাস্ট টেন্সে যে দুটো রয়েছে ওয়াজ অথবা ওয়ার, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমি কোনটা বসাবো? এখানে সাবজেক্ট বা পরবর্তীতে যে নাউনটি রয়েছে সেটি হচ্ছে প্লুরাল, তো প্লুরালের ক্ষেত্রে এখন প্লুরাল ভার্বটি বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে ওয়ার হচ্ছে কারেক্ট, বা ওয়ার বসাতে হবে। দেয়ার ওয়ার মেনি পিপল হিয়ার ইয়েস্টারডে, এখানে গতকাল অনেক মানুষ ছিল। এই হচ্ছে একটি বিষয়। তারপরে আরেকটি রুলস যদি আমি দেখাই, সেটি হচ্ছে যদি সাবজেক্ট এরকম পরীক্ষাতে আসে একই দূরত্ব যদি হয়, দূরত্ব বা সংখ্যা হলে ভার্ব সিঙ্গুলার হবে, এটিকেও পরীক্ষাতে অনেক সময় আসে। এক্সাম্পলটি হচ্ছে এরকম যে 20 miles to be a long way for them, যে 20 মাইল তাদের জন্য দীর্ঘ একটি পথ। এখন অনেকেই এখানে খেয়াল করবে যে এখানে মাইলস তো রয়েছে, সো দিস ইজ প্লুরাল নাম্বার। নো, এই 20 মাইল হোক 10 মাইল, এটা হলো একটা নির্দিষ্ট একক দূরত্ব। কারণ 10 মাইল যদি আমি একক দূরত্ব না হয় তাহলে সেটা কিন্তু 10 মাইল বলতাম না, সেটাকে আমি ভেঙে বলতাম এখান থেকে 5 মাইল, তারপরে 3 মাইল, এরকম করে। কিন্তু যখন 10 মাইল বলা হয়েছে, সো দিস ইজ এ
এটিকে আমরা বলে থাকি যেটি হচ্ছে ইউনিট, যে একক একটা দূরত্ব, ইউনিক পথ অর ইউনিট ওয়ের। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে ইজ অথবা পাস্ট টেন্সের ক্ষেত্রে হলে ওয়াজ, যে 10 মাইলস ইজ এ লং ওয়ে অথবা 10 মাইলস ওয়াজ এ লং ওয়ে। তারপরে যদি সংখ্যা হয়, যেমন 1000 মানে, তারপরে এখানে যদি আমরা ব্যবহার করি ওয়াজ অথবা ওয়ার, নট এনাফ ফর হিম, যে 1000 টাকা তার জন্য যথেষ্ট নয়। তাহলে এখানে আমরা কি ওয়াজ লিখবো না ওয়ার লিখবো? সেক্ষেত্রে অনেকে এখানে ভেবে থাকবে যে 1000 টাকা অনেক সংখ্যা, তাহলে এটাকে প্লুরালি মনে করবে। তাহলে এটা প্লুরাল মনে করার কিছু নেই, এটাকে মনে করতে হবে সিঙ্গুলার। কারণ হচ্ছে একক সংখ্যা এবং একক দূরত্ব সর্বদাই সিঙ্গুলার হয়ে থাকে, এটি মনে রাখার একটি বিষয়। তারপরে আমি আর একটা রুলস দেখাবো, এরপরে আজকে এই ডে 2 এর আলোচনা এখানে শেষ করব। যেমন এরকম যদি হয়, এটি যে পরীক্ষাতে আসে, কালেকটিভ নাউন সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, তবে ভিন্ন মত প্রকাশ করলে ভার্ব প্লুরাল হয়। এটি অনেক বেশি বারবারই পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে এটি যদি এক্সাম্পল দিয়ে আমরা দেখি, যে দ্য কমিটি ডিসাইড জাস্ট নাও টু প্লে, কমিটি এইমাত্র খেলার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে যেহেতু জাস্ট নাও রয়েছে, তাহলে এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয়। হ্যাভ ব্যবহার করা হয় প্লুরালের সময়, হ্যাজ ব্যবহার করা হয় সিঙ্গুলারের সময়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, হ্যাভ না হ্যাজ? কমিটি এখানে সিদ্ধান্ত নিয়েছে, সবাই একই সিদ্ধান্ত, তাহলে এখানে অবশ্যই সিঙ্গুলার হবে, হ্যাজ। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড জাস্ট নাও টু প্লে, কমিটি এই মাত্র সিদ্ধান্ত নিয়েছে খেলার। তাহলে এখানে তারা দেখা যাচ্ছে যে একই মত প্রকাশ করেছে। যদি ভিন্ন মত প্রকাশ করে, তাহলে আমরা এই সেন্টেন্সটিকে যদি ভিন্নভাবে দেখাই, দ্য কমিটি গিভ different opinion to play. The committee give different opinion to play. যে কমিটি ভিন্ন ভিন্ন মত দিয়েছে খেলার জন্য ভিন্ন ভিন্ন মত দিয়েছে। তার মানে হচ্ছে এখানে the members of the committee are divided in their opinion। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে এটি হবে, যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি তাহলে হবে হ্যাভ গিভেন ডিফারেন্ট অপিনিয়ন টু প্লে, যে কমিটির সদস্যরা খেলার জন্য ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। তো এই হচ্ছে এই কমিটির ক্ষেত্রে বা কালেকটিভ নাউন, যে কোনো কালেকটিভ নাউন, কমিটি, জুরি, তারপরে টিম, এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। যদি একই মত প্রকাশ করে তাহলে হবে এই নিয়মে, যদি ভিন্ন মত প্রকাশ করে তাহলে হবে প্লুরাল। একই মত প্রকাশ করলে ভার্ব সিঙ্গুলার, ভিন্ন মত প্রকাশ করলে ভার্ব হবে প্লুরাল। এইগুলো একটি কথা। আর আরেকটি নিয়ম আমি এখানে দেখিয়ে দিই, সেটি হচ্ছে যদি আমরা এরকম দেখি, টু বি বা হ্যাভিং এর পরে
V3 হয়, দ্যাট মিনস থার্ড ফর্ম অফ মেইন ভার্ব। এরপরে ভার্বের মেইন ফর্ম যে ভার্বটি বসবে সেটি থার্ড ফর্ম হবে বা পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে। তো এখানে যে দে ওয়েন্ট টু মার্কেট, they went to market having finished breakfast, having finished breakfast। এই এক্সাম্পলটি দিয়ে যদি আমি দেখাই তাহলে বলা হয়েছে তারা বাজারে গিয়েছিল সকালের নাস্তা সমাপ্ত করে। তাহলে এই যে হ্যাভিং রয়েছে এরপরে যেহেতু ভার্ব বসছে সেই ভার্বটির থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ফিনিশ এটি হবে ফিনিশড, হ্যাভিং ফিনিশড ব্রেকফাস্ট, অথবা টু বি থাকলে টু বি ফিনিশড। যেটা টু বি এই সেন্টেন্সগুলোর এক একটি অবশ্যই স্ট্রাকচার রয়েছে। টু বি থাকলে তখন উদ্দেশ্য বোঝানোর কোনো সেন্টেন্স হবে, আর হ্যাভিং মানে এইটার পরে আরেকটি, একের পরে আরেকটি কাজ হয়েছে সেই ক্ষেত্রে। তারপরে এরকম যদি থাকে সাধারণত দেখা যায় লেট, লেট এর পরে অ্যাক্টিভ ভয়েস যদি হয়, অ্যাক্টিভ ভয়েস হলে তাহলে হবে লেট প্লাস এখানে প্রোনাউন, তারপর হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে এরকম হবে যে লেট এখানে কোনো প্রোনাউন বা নাউন, তারপর হচ্ছে বসবে বি, এরপর হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম। এটি দিয়েও পরীক্ষাতে অনেক সময় আসে। তাহলে এরকম লেট দেম, এখানে সাপোজ রয়েছে ব্রিং, ব্রিং দ্য ব্যাগ, তাদেরকে ব্যাগটি আনতে দেওয়া হোক। আর যদি এরকম হয় লেট দ্য কার পুল, লেট দ্য কার পুল, এরকম যদি থাকে। এখন কোথায় কীরকম হবে, অ্যাক্টিভ কীভাবে বুঝবো আর প্যাসিভ কীভাবে বুঝবো, এখানেও একইভাবে বোঝা যাবে। সেটি হচ্ছে এখানে অবজেক্ট যেটি থাকবে, অবজেক্ট যদি পার্সোনাল থাকে মানে দ্যাট মিনস যারা কাজ করবে তাদের নামটি যদি এখানে লেটের পরে থাকে তখন সেটি বুঝতে হবে যেটি হচ্ছে অ্যাক্টিভ। তাহলে লেট দেম ব্রিং দ্য ব্যাগ, তাহলে এই ক্ষেত্রে এখানে এটি অ্যাক্টিভ, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম বসবে। কারণ হচ্ছে যারা ব্যাগটি আনবে তাদের নামটি এখানে অবজেক্ট আকারে থাকলেও লেটের পরেই রয়েছে, কিন্তু এখানে বলা রয়েছে লেট দ্য কার পুল, গাড়িটি টানা হোক। এখন কে টানবে তার নাম এখানে দেওয়াই নেই, সো এটি প্যাসিভ ভয়েস। তাহলে হবে লেট দ্য কার বি, তখন তারপরে ভার্বের থার্ড ফর্ম পুলড, লেট দ্য কার বি পুলড। এগুলি অনেক ইজি রুলস মনে হয়, তবে এগুলি হচ্ছে শিক্ষার্থীরা ভুলে যায়, সেই জন্যই আমি এগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে আরেকটা যদি কোনো সহজ নিয়ম থাকে তাহলে সেটি আমি এখানে আলোচনা করতে পারি। তো সেরকম যে বিষয়গুলো রয়েছে এখানে আমি যেগুলো আমি দেখিয়েছি এগুলো দিয়েই বেশিরভাগ সময়ে পরীক্ষাতে আসে। তো এই যে রুলসগুলো আমি দেখিয়েছি এইটি হচ্ছে আজকে আমাদের এই রাইট ফ্রম ভার্বস নিয়ে আমি যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেই চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। কারণ হচ্ছে এই 3টি ক্লাসের মধ্যে রাইট ফ্রম ভার্বসের যত কিছু বিষয় রয়েছে সবগুলোই আমি তুলে আনার চেষ্টা করব এবং তুলে এনে সেগুলো একদম ক্লিন করে ফ্রেশ করে দেব। তো এখন এখানে যদি আরেকটি নিয়ম দেখাই সেটি হচ্ছে সাবজেক্ট যদি ওয়ান অফ is of either of, তারপর হচ্ছে neither of, তারপর হচ্ছে none of, থাকে তবে ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো যদি থাকে সাবজেক্ট হিসেবে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এটি হচ্ছে মনে রাখার বিষয়। তো এটি একটি এক্সাম্পল দিয়ে যদি দেখাই খুব সহজভাবে, যে 1 of, 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 1
মাই ফ্রেন্ডস, এগুলোর উপরে এখানে নাউনটি থাকে প্লুরাল, ফ্রেন্ডস ভিজিট কক্সেস বাজার রিসেন্টলি, যে আমার একজন বন্ধু সম্প্রতি কক্সেস বাজার ভ্রমণ করেছে। তো এই রিসেন্ট হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপর এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, এরকমই পরীক্ষাতে আসে। এখন এই যে ওয়ান অফ, এটি হচ্ছে মূল সাবজেক্ট, ফ্রেন্ডস এখানে সাবজেক্ট নয়, ওয়ান অফটি হচ্ছে, এই ওয়ানটি হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ান একজন বন্ধু গিয়েছে, সেই জন্য এখানে এটি ওয়ান হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ বসবে, হ্যাভ বসবে না। তো এই ধরনের সেন্টেন্সগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে সেগুলো তোমরা এই ভিডিও লেসনটি দেখার পরে কারেক্ট করতে পারবে। এবং আমি বিগত দিনে যে বোর্ড কোশ্চেন দেখেছি, তারপরে বিভিন্ন জব এক্সামের যে কোশ্চেনগুলো দেখেছি, সেখানে এই ধরনের রুলসগুলো দিয়ে পরীক্ষাতে আসে। এরপরের যে লেকচার বা পরের দিনে যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টি, সেখানে একদম বাকি যে বিষয়গুলোর এর সাথে রয়েছে লেস জড়িত, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করব। আশা করছি তোমরা এই 3টি ক্লাস পেয়ে তুমি অনেক বেশি উপকৃত হবে। সারা জীবনে যে বিষয়গুলো শিখতে পারোনি সেই বিষয়গুলো এখন শিখতে পারবে এই মাত্র 3টি ক্লাসের মাধ্যমে। যে লেসনটি শিখতে গিয়ে তুমি সারা জীবনে অনেক সময় নষ্ট করেছো, অনেকের কাছে ঘুরেছো কিন্তু শিখতে পারোনি, সেই বিষয়টি এই 3টি ক্লাসের মাধ্যমেই শিখতে পারবে। তো আশা করছি এই চ্যানেলের সাথে সর্বদা থাকবে, এই চ্যানেল থেকেই পড়াশোনা করবে। পরবর্তীতে তোমাদের কোন লেসন প্রয়োজন, কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্ট করে জানাবে। এক শিক্ষার্থী আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সাফিক্স প্রিফিক্সের লেসন দিলে ভালো হয়, তারপরে যে বিভিন্ন এক্সামে উইথ ক্লু উইদাউট ক্লু আসে সেই বিষয়গুলো নিয়ে। তো আমি এই চ্যানেলে এর আগেই আলোচনা করেছি, প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে তোমরা দেখবে। তারপরেও পরবর্তীতে যেহেতু কমেন্ট করে জানিয়েছো, চাহিদা জানিয়েছো, আমি আরও কিছু অ্যাডভান্স লেভেলের বা এক্সেপশনাল কোনো রুলস থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা এই চ্যানেল থেকে সর্বদাই শিখবে এবং বন্ধুদেরকে এই চ্যানেল থেকে শিখতে বলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে বলবে। ভিডিওটি অনেক বড় হয়েছে, কারণ হচ্ছে অনেক ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করেছি। এভাবে করে শিখেই তুমি সফলকাম হতে পারবে। এই একটি মাত্র ভিডিও লেসন তোমার আমূল পরিবর্তন এনে দেবে, সারা জীবনের চাহিদা পূরণ করে দেবে। তো আজকে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।